দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ জানাচ্ছি ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে। বাংলাদেশকে স্বল্পোন্নত হতে উন্নয়নশীল দেশের তালিকায় যুক্ত হবার অনুমোদন দিল সিডিপি। 2026-এ মিলবে চূড়ান্ত স্বীকৃতি। জ্বালানি তেলের দাম বাড়ানো ঠিক হয়নি বলে মনে করে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। উৎপাদন ব্যয় বেড়ে যাওয়া নিয়ে শঙ্কা। কর প্রদানে উৎসাহ বাড়াতে আয়কর আইন সহজ করার দিকে মনোযোগ দিচ্ছে রাজস্ব বিভাগ। কর্মকর্তাদের ক্ষমতা কমানোর চিন্তা। এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন। বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণে সুপারিশ করেছে জাতিসংঘের সাধারণ পরিষদ। পরিষদের ৭৬তম বৈঠকের ৪০তম প্লেনারি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এরপরও চূড়ান্ত স্বীকৃতি পেতে বাংলাদেশকে ২০২৬ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই সময়ের মধ্যে বাংলাদেশকে উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলার প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। মানব সম্পদের উন্নয়ন, মাথাপিছু আয় আর অর্থনৈতিক ঝুঁকি মোকাবেলার সক্ষমতা বাংলাদেশকে যোগ্য করেছে স্বল্পোন্নতর কাতার থেকে এক ধাপ উপরের উন্নয়নশীলে রূপান্তরের, যার ধারাবাহিকতায় গেল ফেব্রুয়ারিতে জাতিসংঘ অর্থনৈতিক ও সামাজিক পরিষদের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি সিডিপি বাংলাদেশকে এই উত্তরণের সুপারিশ করেছিল। বুধবার তা গ্রহণ করেছে জাতিসংঘের সাধারণ পরিষদ। একমাত্র দেশ হিসাবে আমরা এটা অর্জন করতে পেরেছি। তার মানে আমাদের তৃতীয় ধাপ যেটা হবে, চূড়ান্ত ধাপ ২৬ সালের মধ্যে যেটা হওয়ার কথা, সেটা পরিষ্কারভাবে অর্জিত হয়ে বলে আমার বিশ্বাস। তো এটা তো অবশ্যই আমাদের মানুষের পরিশ্রমের ফলে এটা সম্ভব হয়েছে। তবে বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে জাতিসংঘের আনুষ্ঠানিক স্বীকৃতি পাবে ২০২৬ সালে। নিয়ম অনুযায়ী কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি সিডিপির সুপারিশের ৩ বছরের মাথায় একটি দেশ জাতিসংঘের সাধারণ পরিষদের আনুষ্ঠানিক স্বীকৃতি লাভ করে। সেই হিসেবে বাংলাদেশের তা পাওয়ার কথা ছিল ২০২৪ সালে। যদিও এবার করোনার কারণে সুপারিশ পাওয়া দেশগুলোকে আরো ২ বছর বাড়িয়ে উত্তরণের প্রস্তুতির সময় দেওয়া হয়েছে। ইন্টারন্যাশনাল যে সমস্ত ট্রেড এগ্রিমেন্টস আছে সেখানে বেশ কিছু কন্ডিশনালিটিস অ্যাটাচড হবে। সুতরাং আমাদেরকে আমাদের সক্ষমতা আরো অনেক বাড়াতে হবে এবং এখানে এই ক্ষেত্রে সরকারের সহযোগিতাও আমাদের কাছে প্রয়োজন হবে। যে বাজার সুবিধা নির্ভর যে প্রতিযোগিতা সক্ষমতা, সেটা থেকে ক্রমান্বয়ে আমাদেরকে দক্ষতা ও উৎপাদনশীলতা নির্ভর প্রতিযোগিতা সক্ষমতায় উত্তরণ করতে হবে। এটা করতে গেলে আমাদের বিনিয়োগ অনেক এখন বাড়াতে হবে। উন্নয়নশীল দেশে উত্তরণের শর্ত হিসেবে ২০২৬ সাল পর্যন্ত বাংলাদেশকে অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতির ধারা বজায় রাখতে হবে, কেননা ২০২৪ সালে এই অগ্রগতির আরও এক দফা মূল্যায়ন হবে। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে যাওয়ার স্বীকৃতি পাওয়া সবচেয়ে বড় মাইলফলক। সংসদ অধিবেশনে দেয়া বক্তব্যে সংসদ সদস্যরা স্বীকৃতিকে স্বাগত জানিয়ে আরও বলেন, বাংলাদেশ এখন বিশ্ব উন্নয়নের বিস্ময়। প্রতিটি ক্ষেত্রে দেশ ক্রমশ সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আনা প্রস্তাবের উপর জাতীয় সংসদে আলোচনায় এসব কথা বলেন সংসদ সদস্যরা। এই পদ্মা পাড়ের এই অঞ্চলটি, এই লোকালয়টি আজকে পৃথিবীর বুকে একটি স্বাধীন জাতিরাষ্ট্র। এই জাতিরাষ্ট্র সৃষ্টি করেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব। আজকে সারা পৃথিবীকে আমরা দেখিয়েছি বাংলাদেশ আজকে উন্নয়নের রোল মডেল। বাংলাদেশের অর্থনৈতিক সকল ক্ষেত্রে তারা উন্নয়ন করেছে। বঙ্গবন্ধুর বাংলাদেশ রচনার সার্থকতা আজকে সেখানে যে আজকে সমস্ত সূচকে, মানব উন্নয়ন সূচক, অর্থনৈতিক সূচক, সামাজিক সূচক, সমস্ত সূচকে আজকে বাংলাদেশ পাকিস্তানকে পেছনে ফেলেছে। আমরা যে উদারনৈতিক অর্থনীতি অনুসরণ করছি, তাতে আমাদের উন্নয়ন অন্তর্ভুক্তিমূলক হচ্ছে না। আজকে জন্ম নিচ্ছে আজকে বৈষম্যের, তীব্র বৈষম্যের। এসডিজি যে মূল কথা, কাউকে পিছনে ফেলে নয়, নোবডি ইজ টু বি লেফট বিহাইন্ড। কিন্তু এদেশের গরিব মানুষ, ক্ষেত মজুর, ভাত চাষি, ক্ষুদ্র মধ্যোদ্যোক্তারা পিছনে পড়েই আছেন। যে গণতন্ত্রকে মূল মন্ত্র ধরে একটি স্বাধীন দেশের জন্ম হয়েছিল, সেই দেশে গত এক যুগে চালু হয়েছে আগে উন্নয়ন পরে গণতন্ত্র, সীমিত গণতন্ত্র, বেশি উন্নয়ন কম গণতন্ত্র, উন্নয়নের গণতন্ত্র নামক অদ্ভুত সব স্লোগান। এই মুহূর্তে দেশের বাজারে জ্বালানি তেলের দাম বাড়ানো ঠিক হয়নি বলে মন্তব্য করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।
তার বদলে ডলারের দামের মতো তেলের দাম সমন্বয় করা উচিত বলে মনে করে সংগঠনটি। বৃহস্পতিবার বাণিজ্য প্রতিনিধি দলের যুক্তরাজ্য ও ফ্রান্স সফরের উপর আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন এফবিসিসিআই সভাপতি জসিমউদ্দিন। তিনি বলেন, তেলের দাম কম থাকা অবস্থায় ব্যবসায়ীরা অর্ডার নিয়েছে, এখন দাম বাড়ার কারণে তাদের উৎপাদন ব্যয় বেড়ে যাবে। এরই মধ্যে আন্তর্জাতিক বাজারে কমতে শুরু করেছে জ্বালানি তেলের দাম। এমন অবস্থায় দেশেও তেলের দাম কমানো দরকার বলে জানান এই ব্যবসায়ী নেতা। সংবাদ সম্মেলনে জানানো হয়, ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশি পণ্য যে সুবিধা পায়, যুক্তরাজ্যের বাজারেও তা পাওয়া সম্ভব। এজন্য বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের উপর জোর দেওয়ার তাগিদ এফবিসিসিআইয়ের। জ্বালানি তেলের দাম বেড়েছে, সরকার দাম বাড়িয়েছেন, এটি আসলে ঠিক হয় নাই আমি মনে করি, কারণ টাইমটা তো ফেভারেবল না। কারণ একটা কোভিড গেল, এই অবস্থাতে এখন তো তেলের দাম কমা শুরু হয়েছে ওয়ার্ল্ড মার্কেটে। আমি আশা করব, আমার দাবি যেটি এফবিসিআই থেকে আমি যেটি মনে করি, তেলের দামটা ডলারের দামের মতো ইন্টারন্যাশনাল মার্কেটের সাথে করে দেওয়া উচিত। কারণ আমাদের এখানে প্রবলেমটা হয়, একবার যখন দাম বাড়ানো হয় এরপর আমরা ভুলে যাই কমানোর জন্য। মানুষকে কর প্রদানে উৎসাহিত করতে আয়কর আইন সহজ করার দিকে গুরুত্ব দিচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড। তবে তাড়াহুড়া নয়, বরং সবার সাথে আলোচনা করে পূর্ণাঙ্গ একটি আইন তৈরি করতে চায় এনবিআর। বৃহস্পতিবার আয়কর আইন 2022-এর খসড়া বিষয়ক এক কর্মশালায় এসব কথা জানিয়েছেন রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমতুল মুমিন। তিনি বলেন, আগামী 100 বছরের ব্যবসায়িক পরিস্থিতিকে মাথায় রেখে এই আইন করা হচ্ছে। এ সময় এনবিআর এর সদস্য আলমগীর হোসেন বলেন, বাংলা ভাষায় তৈরি এই আইনে সব বিষয় সহজবোধ্য করে উপস্থাপন করা হয়েছে, যাতে সময়ের প্রয়োজনে পরিবর্তন করার সুযোগ থাকবে। করদাতাদের হয়রানি বন্ধে নতুন আইনে কর কর্মকর্তাদের ক্ষমতা কমানো হয়েছে বলেও জানান তিনি। করেছি সহজে পরিপালনের বিষয়টি আমরা যেমন ই কর ব্যবস্থা, আয় রিটার্ন দাখিলের বিধানাবলী, সম্পদ ও দায়ের বিবরণী দাখিলের বিষয়গুলি, জীবনযাত্রা ব্যয় বিবরণী দাখিলের বিষয়গুলি, ইলেকট্রনিক পেমেন্ট করার বিষয়গুলি একদম সহজ ভাষায় আমরা সুন্দর করে স্টেপ বাই স্টেপ করে আমরা বিষয়গুলি আমরা আমাদের আয়কর আইনে, খসড়া আয়কর আইনে সন্নিবেশ করেছি। শুধুমাত্র তাড়াহুড়া করে অসম্পূর্ণ একটা আইন করব না, আমরা অবশ্যই সময় বিষয়টিও মাথায় রাখব এবং পূর্ণাঙ্গ একটি আইন প্রণয়নের বিষয়টিও মাথায় রাখব। আমার বিশ্বাস আপনারা খুবই দ্রুত আপনাদের মতামত লিখিত এবং অন্য মতামত দিয়ে দেবেন। আমরা সামনের দিকে আরও একাধিক স্টেক হোল্ডার্স মিটিং, কনসালটেশন ছাড়া এই আইনকে চূড়ান্ত করব না, এবং সেটা আমরা চাই এই ডিসেম্বরের মধ্যেই করতে। সেটি মাথায় রেখে আপনারা আমাদেরকে সহযোগিতা করুন। বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার সংকটে ব্ল্যাক ফ্রাইডের বেচাকেনায় প্রভাব পড়ার শঙ্কার খবর জানাবো বিরতির পর। আবারও আমন্ত্রণ ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে। দেশে উৎপাদিত নোকিয়া স্মার্টফোন বাজারে ছাড়ার ঘোষণা দিল HMD গ্লোবাল বাংলাদেশ। কিছুদিনের মধ্যেই যা কিনতে পাওয়া যাবে স্টোরগুলোতে। নোকিয়া জি সিরিজের G10 মডেলের ফোনের দাম 13,499 টাকা আর G20 মডেলের দাম 14,999 টাকা। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে স্মার্টফোন দুটি উন্মোচন করা হয়। এ সময় জানানো হয়, নতুন মডেলের ফোন দুটি 3 দিন ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম। ফোন দুটিতে রয়েছে 6.5 ইঞ্চি ডিসপ্লে, 48 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ব্যাক ক্যামেরা। নির্মাতা প্রতিষ্ঠান জানায়, দেশের বাজারে বিক্রির পাশাপাশি বাংলাদেশে তৈরি নোকিয়া স্মার্টফোন রপ্তানির পরিকল্পনাও রয়েছে। গ্রাহকদের আস্থা ও গুণগত মানকে কাজে লাগিয়ে আগামী 2 বছরের মধ্যে দেশের স্মার্টফোন বাজারের উল্লেখযোগ্য অংশ দখল করতে চায় নোকিয়া। আমাদের সবচেয়ে বড় স্ট্রেংথ, আমরা এখনো বিশ্বাস করি কনজিউমারের ভালোবাসা এবং কনজিউমারের বিশ্বাস। এটার সাথে সাথে আমাদের যে মার্কেটিং অ্যাক্টিভিটি রয়েছে, ইতিমধ্যে আপনারা দেখেছেন ইনফ্লুয়েন্সার ক্যাম্পেইন আমরা শুরু করতে চাচ্ছি, এবং আমরা মনে করি যে সামনের 2 বছরের মধ্যে আমরা বাংলাদেশের ওয়ান অফ দ্য লিডিং ব্র্যান্ড হিসেবে আবার নিজেদেরকে এস্টাবলিশ করতে পারবো। বাগেরহাটের ফকিরহাটে উন্নত জাতের টমেটোর বাম্পার ফলন হয়েছে। মাছের ঘেরের পাশে ও পতিত জমিতে স্বল্প খরচে এই টমেটোর চাষ করে লাভবান হচ্ছেন চাষিরা। প্রতিনিধি শওকত আলী আশরাফির পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। মাছের ঘেরের পাড়ে ও পতিত জমিতে বাগেরহাটের ফকিরহাটের বিভিন্ন এলাকায় প্রথমবারের মতো চাষ হয়েছে এই উন্নত জাতের টমেটোর। ধান তোলার পর জুন থেকে নভেম্বর পর্যন্ত এই টমেটোর বেশি চাষ হয়। পলিথিন দিয়ে শেড বানিয়ে উন্নত জাতের এই টমেটোর চাষ করে বাম্পার ফলন পেয়েছেন চাষিরা। আর বাজারে চাহিদা থাকায় এবং দাম ভালো পাওয়ায় খুশি তারা। প্রতিটি গাছে 4 থেকে 5 কেজি টমেটো উৎপাদন হয়। আমি যা আশা করতেছি তাতে আমার গাছে আমি মনে করতেছি যে এইভাবে যদি গাছটা কন্টিনিউ করে
তাহলে হয়তো 1.5 লাখ টাকা পর্যন্ত বিক্রি হবে, অর্থাৎ 30-35 টাকা খরচ হলে প্রায় লাখের কাছে আমি আশা করতে পারি। যে সময়টা ছিল বেকার কিংবা যে সময়টা আমাদের পরিশ্রমের মূল্য ছিল না। প্রচুর টাকা বেচা কেনা করছি এবং আগামীতে আরও বেচা কেনা করব এবং আগামীতে চাষাবাদ করব। আমার এই বাড়ি এই টমেটো চাষাবাদ দেখে আমার আশেপাশের চাষিরা উদ্বুদ্ধ হয়েছে চাষাবাদ করার জন্য এবং আমাকে বলছে তারাও চাষাবাদ করবে, আমি তাদের সার্বিক সহযোগিতাও করব। বাম্পার ফলন ও বেশি লাভ দেখে অনেকেই আগ্রহী হয়ে উঠছে এই টমেটো চাষে। আমি জাহাঙ্গীর বাড়ি এখানে এসে দেখি টমেটো চাষ হয়েছে, আগামীতে আমি এই চাষ করব। গ্রীষ্মকালীন টমেটো অমৌসুমের একটা যুগান্তকারী ফসল। ফকিরহাটে এই প্রথম প্রায় 35 হেক্টর জমিতে গ্রীষ্মকালীন টমেটোর চাষাবাদ হয়েছে। এসএসসি প্রকল্পের অর্থায়নে আমরা কিছু সহায়তা করেছি এবং কৃষকদেরকে উদ্বুদ্ধ করেছি। কৃষকরা আমাদের ডাকে সাড়া দিয়েছেন এবং গ্রীষ্মকালীন টমেটোর চাষাবাদ করে কৃষকরা অলরেডি বেশ লাভবান হয়েছেন এবং হচ্ছেন। এবছর ফকিরহাটে 35 হেক্টর জমিতে এ জাতের টমেটোর চাষ হয়েছে। আগামী বছর যার পরিমাণ কয়েক গুণ বাড়বে বলে আশা কৃষি বিভাগের। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। নেতিবাচকভাবে লেনদেন শেষ হয়েছে ঢাকার শেয়ার বাজারে। সার্বিক সূচক ডিএসএক্স 65 পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬,৮৫২তে। লেনদেন হয়েছে ৮৪৯ কোটি টাকা শেয়ার। লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 89টির, কমেছে 241টির দর, আর অপরিবর্তিত রয়েছে 32টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের। সপ্তাহের শেষ কার্যদিবসে আমরা মেজর ইন্ডেক্সগুলোতে কন্টিনিউয়াস প্রফিট বুকিং এর ইম্প্যাক্ট লক্ষ্য করি। DSX ইন্ডেক্স ছিল আজকে অ্যাপ্রক্সিমেটলি 6852 পয়েন্ট, DS30 ইন্ডেক্স ছিল অ্যাপ্রক্সিমেটলি 2602 পয়েন্টস অ্যান্ড আজকে মার্কেট টার্নওভার ছিল অ্যাপ্রক্সিমেটলি ৮,০০০ কোটি টাকা। ওভারঅল মার্কেট বিহেভিয়ার দেখে আমরা মনে করি that the market is correcting itself and trying to maintain an equilibrium এবং আগামী দিনগুলোতে ইন্ডেক্স বাড়ার অনেক পসিবিলিটি আছে, যেহেতু এখন বাজারে বন্ডস, IPOs এবং আরও অনেক ধরনের সুযোগ সুবিধা বেড়েছে ইনভেস্টরদের জন্য। ফাইনালি ইন টার্মস অফ সেক্টর পারফরমেন্স, আজকে টপ পারফর্মিং সেক্টরসগুলো ছিল টেক্সটাইলস, মিসেলেনিয়াস অ্যান্ড ব্যাংকস, যা বেশ কিছু কার্যদিবস ধরে কন্টিনিউয়াসলি বাকি সব সেক্টরগুলোকে আউটপারফর্ম করে। জাহাজ সংকট, বন্দরে জট আর ট্রাক চালকের অভাবে চাপের মুখে রয়েছে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা, যা ব্ল্যাক ফ্রাইডের কেনাকাটায় নেতিবাচক প্রভাব ফেলবে বলে শঙ্কা বিশ্লেষকদের। তারা বলছেন, একদিকে পণ্যের ঘাটতি, অন্যদিকে সময় মতো পণ্য হাতে না পাওয়ার শঙ্কায় অনলাইনের পরিবর্তে এবার বাড়ছে সরাসরি পণ্য কেনার প্রবণতা। তবে চিপের ঘাটতি থাকায় কমেছে ইলেকট্রনিক পণ্যে ছাড়ের পরিমাণ। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। 3 দশক ধরে যুক্তরাষ্ট্রের ট্রাক ড্রাইভার হিসেবে কাজ করছেন ইকুয়েডরের গুস্তাভো ইক্যারিয়ন ভালেরো। পণ্য পরিবহন করেন জন এফ কেনেডি বিমানবন্দর থেকে নিউ ইয়র্ক পর্যন্ত। স্বাভাবিক সময় তাকে কাজ করতে হতো দৈনিক 8 থেকে 10 ঘন্টা, কিন্তু করোনা মহামারী শুরুর পর থেকে কাজ করতে হচ্ছে দ্বিগুণের বেশি সময়। So right now I start at 4 in the morning to finish my shift sometime 1, 2, 3 in the morning. Whole day. 2 jobs. বন্দর জটের কারণে পণ্য খালাসে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় গুস্তাভোর মতো ট্রাক চালকদের। সেই সাথে চালকের সংকট তো রয়েছেই, কেননা করোনা মহামারীতে কাজ না থাকায় অনেক ট্রাক ড্রাইভার পেশা পরিবর্তন করতে বাধ্য হয়েছেন, যারা আর পুরনো পেশায় ফিরে আসেননি। ভারী যান চালকের অভাব আর বন্দরের জট বিপর্যস্ত করে তুলেছে গোটা সরবরাহ ব্যবস্থাকে। Extreme delays with service to recover cargo from the airport. We're there sometimes for 20 hours to recover one shipment. Drivers are getting frustrated with staff at the airlines, frustrated with each other in the parking lot. সরবরাহ ব্যবস্থা বিঘ্ন হওয়ায় কাঁচামালের অভাবে ব্যাহত হচ্ছে শিল্প উৎপাদন। সবচেয়ে বেশি সংকটে পড়েছে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো চিপ সংকটের কারণে। ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে কম্পিউটার কারখানা বন্ধ করেছে নিশান। চিপ সংকটে উৎপাদন কমানোর ঘোষণা দিয়েছে ইন্টেল। বাজারে বেড়েছে স্মার্টফোন সহ বিভিন্ন প্রযুক্তি পণ্যের দাম, বেড়েছে খাদ্যপণ্য, খেলনা, প্রসাধনী সহ সব ধরনের পণ্যের দামও। সরবরাহ ব্যবস্থার এই সংকট 2022 সালেও অব্যাহত থাকবে বলে আশঙ্কা বিশ্লেষকদের।
এমন অবস্থায় যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশে শুরু হয়ে গেছে থ্যাঙ্কসগিভিং আর ব্ল্যাক ফ্রাইডে কেনাকাটা। তবে অন্যান্য বছরের মতো এবার ঢালাও মূল্য ছাড় পাচ্ছেন না ক্রেতারা। ইতিমধ্যে অনলাইনে দেখা দিয়েছে পণ্য সংকট। শুধু অক্টোবরেই মার্কিন ক্রেতারা অনলাইনে পণ্য দেখার সময় 2 বিলিয়ন আউট অফ স্টক বার্তা পেয়েছেন। তাই পর্যাপ্ত পণ্য না থাকা, সেই সাথে অর্ডার দেওয়া পণ্য সময় মতো হাতে পাওয়া নিয়ে অনিশ্চয়তায় এবছর মার্কিন ক্রেতাদের সরাসরি কেনাকাটার হার 8% বাড়বে বলে জানিয়েছে গবেষণা সংস্থা CBRE। Supply chain disruptions are a big problem. So consumers are worried that the items that they want to get won't be available at Christmas time in the holidays in December, either because of stockouts driven by supply chains in Europe and North America, or simply because everything's going to get sold out in Black Friday because it lasts so long now. But 42% of consumers say that they've begun their Christmas shopping early in Black Friday, in Black November, because they're concerned about supply chains. ব্ল্যাক ফ্রাইডেতে মার্কিন ক্রেতাদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে প্রযুক্তি পণ্যগুলো। হিসেব বলছে 96% ক্রেতাই বিভিন্ন ধরনের প্রযুক্তি পণ্য কিনতে অপেক্ষায় থাকেন এ সময়টার। অন্যান্য পণ্যের মধ্যে পোশাক 68%, গৃহস্থালী পণ্য 51% আর প্রসাধনী পণ্যের ক্রেতার সংখ্যা 39%। তবে সরবরাহ ব্যবস্থার সংকটে এবার কেনাকাটার চিত্রে বড় ধরনের পরিবর্তন আসবে। It changes every year, but this year it seems to be bigger, longer, and more important because of these concerns about supply chain issues and about getting the best deals because of price sensitivity. Put those two things together, this is going to be a very large volume Black Friday. মূল্যস্ফীতির চাপে থাকার কারণেও ক্রেতাদের মধ্যে কেনাকাটার প্রবণতা কমতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। হিরজুন মীরা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময়ে দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান কমেন্টস আর ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।